নমস্কার, আমার নাম শায়লা। আজ আমি আপনাদের আমার জীবনের একটা এমন কথা শোনাব যা কাউকে মুখ ফুটে বলার সাহস আমার কোনো দিনও হয়নি। এটা গল্প নয়, এটা আমার একদম নিজস্ব জীবন থেকে নেওয়া কিছু মুহূর্তের সত্যি। বিশ্বাস করুন, আমার মতো পরিস্থিতিতে আর কোনো মেয়ে যেন না পড়ে, সেই জন্যই আজ এই কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসা। আপনারা যারা এই চ্যানেলটাকে এত ভালোবাসা দিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনাদের এই সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার সাহস যোগায়। আসুন তাহলে শুরু করা যাক আমার সেই না বলা গোপন কথা। আমার মা বাবা দুজনেই খুব অল্প সময়ের ব্যবধানে পৃথিবী থেকে চলে গেলেন। তখন আমার বয়স সবে মাত্র ১৯, একটা দিশেহারা অবস্থা। বাবা মা চলে যাওয়ার পর আমার বড় দিদি নুতুরি ছিল আমার সব। দিদির তখন সবে বিয়ে হয়েছে বছর দুয়েক। দিদি আর দুলাভাইয়ের অভিরূপ একটা ছোট্ট সাজানো সংসারে দিদি আমাকে নিয়ে এলো। আমি তখন সবে মাত্র কলেজে পা রেখেছি। দিদি আমার কাছে মা বাবার অভাবটা পূরণ করার সব রকম চেষ্টা করত। আর আমার দুলাভাই অভিরূপদা, তিনি ছিলেন খুবই শান্ত স্বভাবের মানুষ। প্রথম প্রথম ওনাকে বাবার মতোই মনে হতো, একটা চাপা নির্ভরতার জায়গা। দিদি সকালে কাজে বেরিয়ে যেতেন, অভিরূপদাও খুব ভোরে বেরিয়ে যেতেন, কিন্তু ফিরতেন দুপুরের দিকে। বেশিরভাগ সময়টা আমি একা থাকতাম। প্রথম কয়েক মাস সব ঠিক ছিল, আমি পড়াশোনা করতাম আর অভিরূপদা বাড়ি ফিরে আমাকে দেখভাল করতেন। কখনো বাজারের ব্যাগ হাতে বাড়ি ফেরা, আবার কখনো আমার পছন্দের রান্নার খোঁজ নেওয়া। মনে হতো এই মানুষটা না থাকলে হয়তো আমি পুরোপুরি একা হয়ে যেতাম। দিনটা ছিল শনিবার। দিদি অফিসের কাজে বাইরে গিয়েছিল, ফিরতে রাত হবে। বিকেলে আমি রান্নাঘরের কাজ করছিলাম। দুপুরের খাবার পর বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। অভিরূপদা তখন বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। হঠাৎ করেই আমার হাত ফসকে একটা কাঁচের প্লেট মেঝেতে পড়ে ভেঙে গেল। শব্দ শুনে অভিরূপদা দ্রুত রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালেন। আরে, কি হলো রে, হাত কেটে গেল নাকি? অভিরূপদার চোখে প্রথম দেখলাম এক গভীর উদ্বেগ। আমি ভয়ে ভয়ে বললাম, না দা, অল্পের জন্য, কিন্তু সব ভেঙে গেল। উনি দ্রুত ভেতরে এলেন। আমি তখন ভাঙা টুকরোগুলো সরানোর চেষ্টা করছিলাম। আমার হাতটা ধরে উনি বললেন, দাঁড়া, নিজে ধরিস না, আমি সরানোর ব্যবস্থা করছি। ইস, তোকে সবসময় বলি সাবধানে কাজ করবি। এই প্রথমবার আমি কোনো পুরুষ মানুষের এত কাছাকাছি এলাম। উনি আমার হাত ধরেছিলেন। একটা অচেনা স্রোত যেন আমার শিরায় শিরায় বইছিল। তার হাতের উষ্ণতা আমার সারা শরীরে একটা ভিন্ন অনুভূতির সৃষ্টি করল। তিনি যখন মেঝেতে বসে ভাঙা টুকরোগুলো সরাচ্ছিলেন, তখন আমি তার একদম পেছনে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে আমার খেয়াল হলো অভিরূপদা যেন আজ একটু বেশি আমার দিকে ঝুঁকে কথা বলছেন। যখন তিনি উঠে দাঁড়ালেন, তখন তার চোখ আমার চোখে এসে আটকে গেল। সেই চাহনি যা আগে কখনো দেখিনি, তা কেমন যেন একটা ভিন্ন ইঙ্গিত দিচ্ছিল। সেখানে কোনো অভিভাবকের স্নেহ ছিল না, ছিল অন্য এক দাবি। আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। আমি দ্রুত চোখ সরিয়ে বললাম, আমি সাবধানে থাকব দা। উনি শুধু একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, সাবধানে থাকিস, তুই ছাড়া তো আর কেউ নেই। কথাটা সামান্য ছিল, কিন্তু আমার মনে হল যেন তিনি আমার একাকিত্বের দুর্বলতাটা আজ প্রথমবার বুঝতে পারলেন। এরপর থেকে অভিরূপদার আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন আসতে শুরু করল। দিদি কাজে থাকলে আমার প্রতি তার মনোযোগ যেন আরও বেড়ে যেত। তিনি আমাকে ছোট ছোট ইশারা দিতে শুরু করলেন। একদিন রাতে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। দিদি রাত করে ফিরবে ফোনে বলল। আমি আমার ঘরে বসে একটা বই পড়ছিলাম। হঠাৎ দরজায় টোকা পড়ল। শায়লা, ঘুমিয়ে পড়লি নাকি? অভিরূপদা ঘরে এলেন, হাতে একটা কফি মগ। না দা, এই তো পড়ছি, আপনি এখনো জেগে? উনি হাসলেন। বৃষ্টির শব্দে ঘুম আসছিল না, কফি বানাতে গিয়ে তোর জন্য নিয়ে এলাম, বাইরে বেশ ঠান্ডা। উনি আমার বিছানায় পাশে বসলেন। আমি কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। একজন পুরুষ মানুষের এত কাছাকাছি, তাও নিজের দুলাভাই, এটা কেমন যেন একটা অশালীন অনুভূতি দিচ্ছিল। জানিস তো শায়লা, কফিতে চুমুক দিতে দিতে উনি বললেন, তোকে দেখে আমার বড় আফসোস হয়। এত অল্প বয়সে এতটা একা হয়ে গেলি। নূপুর তো কাজের চাপে তোকে সময় দিতেই পারে না। আমার মনে হয় তোর অনেক কিছু বলার আছে, যা হয়তো তুই নূপুরকে বলতে পারিস না।
তার এই কথাগুলো আমার ইমোশনাল ব্ল্যাকমেলের প্রথম ধাপ ছিল। আমার ভেতরের চাপা কষ্টগুলো যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইছিল। আমি সত্যি নূপুরকে অনেক কথাই বলতে পারতাম না, পাছে সে কষ্ট পায়। আমি মুখ নিচু করে বললাম, ঠিক বলেছেন দা, কখনো কখনো খুব একা লাগে। অভিরূপদা আলতো করে আমার কাঁধে হাত রাখলেন। আমি তো আছি, সব কথা আমায় বলতে পারিস। আমি তোর একজন বন্ধু, তোর অভিভাবক, যা ভাববি তাই। তার হাতের স্পর্শটা ছিল অনেকক্ষণ ধরে। সেই রাতের শীতলতায় তার হাতের উষ্ণতা যেন আমার চামড়ার প্রতিটি লোমকূপকে জাগিয়ে তুলছিল। আমি স্থির হয়েছিলাম। মনে হচ্ছিল যদি আমি সরে যাই তাহলে উনি কষ্ট পাবেন, আর আমি এই মুহূর্তে তার থেকে কোনো দূরত্ব তৈরি করতে পারছিলাম না। হঠাৎ উনি আমার গালে হাত দিয়ে আমার মুখ তার নিজের দিকে তুললেন। তার চোখ দুটো সেই রাতের মতো আবার সেই নিষিদ্ধ দাবি নিয়ে জ্বলছিল। এইবার আমি যেন আর নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখতে পারছিলাম না। আমার শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে গেল। তার এই ঘনিষ্ঠতা আমার মনে এক ধরনের অজানা উত্তেজনার সৃষ্টি করছিল, যা আমি কোনোদিনও অনুভব করিনি। আমার শরীর যেন এই স্পর্শগুলোকে গ্রহণ করতে চাইছিল। আমি শুধু ফিসফিস করে বললাম, আমি আমি জানি না।" অভিরূপদা মুচকি হাসলেন। সেই হাসিটা ছিল ভুল ইশারা এবং নিরাপত্তাহীনতার এক মিশ্রণ। তিনি কফির মগটা টেবিলে রাখলেন। এরপর তিনি আস্তে করে আমার গায়ের ওড়নাটা সরিয়ে দিলেন। তার হাতটা আমার পিঠের ওপর আলতো করে রাখলেন এবং ধীরে ধীরে আমাকে নিজের দিকে টেনে নিলেন। আমার শরীরের প্রতিটি ভাঁজ যেন মুহূর্তে তার শরীরের কাছাকাছি চলে এলো। আমার হৃদস্পন্দন এমন জোরে হচ্ছিল যে আমি নিশ্চিত অভিরূপতাও শুনতে পাচ্ছিলেন। "ভয় পাস না," তিনি খুব শান্ত গভীর স্বরে বললেন। "এটা শুধু আমাদের দুজনের একটা গোপন কথা, কেউ জানবে না, নূপুরও না।" এরপর তিনি আমার কানের কাছে ঝুঁকে এসে এমন কিছু কথা বললেন যা আমার নারী সত্তাকে যেন পুরোপুরি জাগিয়ে তুলল। তার ঘনিষ্ঠ স্পর্শ, তার শরীরের ঘ্রাণ, সব কিছু মিলে আমার ভেতরের বাধাগুলো যেন এক এক করে ভেঙে যাচ্ছিল। এই সম্পর্কটা ছিল অবৈধ, এর কোনো সামাজিক মর্যাদা নেই, এই সত্যটা আমার মনে এলেও তার সেই গভীর চাহনি এবং শারীরিক আকর্ষণ আমাকে যেন এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল। তিনি তার একটি হাত আমার কোমরের ওপর রাখলেন এবং অন্য হাত দিয়ে আমার চুলগুলো আলতো করে সরিয়ে দিলেন। আমার শরীর তখন সম্পূর্ণ তার শরীরের সাথে প্রায় চেপে আছে। তার স্পর্শের গভীরতা আমাকে শিহরিত করছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। মনে হচ্ছিল এটা ভুল, কিন্তু এই ভুলের আকর্ষণ এত তীব্র ছিল যে আমি নিজেকে আর সরাতে পারলাম না। তারপর তিনি আমার কপালে খুব নরম করে চুমু খেলেন। সেই চুমুটা ধীরে ধীরে আমার চোখ, নাক পেরিয়ে আমার ঠোঁটের খুব কাছাকাছি আলো। আমার ঠোঁট দুটো তখন থরথর করে কাঁপছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম আমি আমার জীবনের এক নতুন এবং নিষিদ্ধ পথে পা রেখেছি। এই গোপন সম্পর্ক আর শুধু ইমোশনাল দুর্বলতা নয়, এর সঙ্গে জড়িয়ে গেছে এক গভীর শারীরিক টান, যা সমাজ বা সম্পর্কের কোনো বাঁধন মানে না। আমার দিদি, যার অবর্তমানে আমি সাহস পেতাম না, আজ তার অনুপস্থিতি যেন এই গোপন সম্পর্কের প্রধান কারণ হয়ে দাঁড়াল। অভিরূপদা সেই রাতের ঠান্ডায় আমার শরীরের ওপর যে নিয়ন্ত্রণ নিয়েছিলেন, সেটা ছিল তার ক্ষমতা এবং আমার একাকিত্বের দুর্বলতার ফল। এইভাবে সেই রাত থেকে আমাদের মধ্যে একটি অবৈধ সম্পর্ক গড়ে উঠল, যার কোনো নাম নেই, কোনো সামাজিক স্বীকৃতি নেই। আমরা দুজনেই জানতাম এটা পাপ, কিন্তু এই পাপের আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমরা এর থেকে দূরে থাকতে পারছিলাম না। আমাদের দেখা হতো দিদির অবর্তমানে, আমাদের কথা হতো গভীর রাতে ফিসফিস করে। সম্পর্কের এই লুকোচুরি খেলা আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল।